স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছি ফারা তাসনিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আজ। সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এর আগে মামলায় অন্তত 15 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছিলেন মামলার বিশেষ পিপি মোহাম্মদ আজিজুর রহমান দুলু। 1 মাসে মামলার বিচার শেষ করার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। 19 মে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ঘর থেকে 7 বছরের ছোট শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও শোকের আবহ। বিচারের দাবিতে রাজপথে নামে মানুষ। রামিসার বাবার করা মামলায় গ্রেপ্তার হয় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। 7 দিনের মধ্যে তদন্ত শেষে 24 মে চার্জশিট জমা দেয় পুলিশ। সেদিনই মামলার অভিযোগ গঠনের জন্য 1 জুন দিন ধার্য করে আদালত। রামিসা আক্তার হত্যা মামলায় আগামী 1/6/2026 ইংরেজি তারিখ চার্জ বিবেচনার জন্য নির্ধারণ করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনালে উক্ত তারিখে রাষ্ট্রপক্ষে এই মামলার সাক্ষ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং আইনগত ভিত্তি বিষয়ে জোরালো সাবমিশন রাখব এবং আশা করি এই মামলার চার্জ গঠনের মধ্য দিয়ে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে টোটাল ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার, আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই 21 মে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিন পর জনসভায় দেন দ্রুত বিচারের আশ্বাস। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পূর্ণ করে দৃষ্টান্ত স্থাপন হবে এমন প্রত্যাশা সবার। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ, তাই এটি আর কোনো দলের নয় বরং মানুষের ইশতেহার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শহীদ জিয়ার মতো করে দেশ গঠনের চেষ্টায় সরকার। 45তম শাহাদাত বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিএনপির নেতাকর্মীরা। জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের মধ্যে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে চায় সরকার। মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। 17 বছরে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা সহ সব খাত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, সামনের সময় কঠিন ও গুরুত্বপূর্ণ। শহীদ জিয়ার আদর্শে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি নির্বাচনী ইশতেহারে জনগণ সমর্থন দেয় এটি এখন নির্দিষ্ট কোনো দলের নয়, সবার ইশতেহার হয়ে গেছে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ
2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং প্রধানমন্ত্রী এই আরো বলেন, ম্যানিফেস্টোটি শুধু মন্ত্রী এমপিরা নয়, বা এই দেশ গঠনে সরকারকে পরিকল্পনাটি সফল করতে হচ্ছে হলে দলের যে সব নেতাকর্মীকে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বাড়ানো হলো অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম। লিটার প্রতি 5 টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ বিষয়ে রোববার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জ্বালানি বিভাগ। নতুন নির্ধারিত দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা ও কেরোসিন 135 টাকায় বিক্রি হবে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত, অর্থাৎ 115 টাকা লিটারেই বিক্রি করা হবে। রোববার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এর আগে 18 এপ্রিল বিশ্ববাজারের সাথে সমন্বয়ের লক্ষ্যে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস আদালত। কর্মব্যস্ত রাজধানী ফিরছে চিরচেনা রূপে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছে নগরবাসী। সোমবার ভোরে কমলাপুর রেল স্টেশনে ছিল উত্তরাঞ্চল সহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড়। তবে ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনও বাড়েনি। আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। বাসস্ট্যান্ডগুলোতেও এখন খুব একটা নেই যাত্রীদের আনাগোনা। কাউন্টার মালিকরা বলছেন, ঢাকায় ফেরার চাপ বাড়তে পারে আরও 2-3 দিন পর। বাসে আসলে মনে হয় ট্রেন ভালো, ট্রেনে আসলে মনে হয় বাস ভালো। এটাই দুই দিকে ভোগান্তি। বাসের তো আমি আগে জার্নি করতাম, তো অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে যায় বাসে, আর ট্রেনে সেটা একটু সেফ থাকে। অনেক ভোগান্তি হয়েছে, জায়গায় জায়গায় অনেক সময় দাঁড়াইছে, অনেক কষ্ট হয়েছে আসার সময়। স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আরও জানাতে ঢাকা ও রাজশাহী থেকে আছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান। ইমরান, ঈদের ছুটি শেষে স্টেশনে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন, জানাবেন। জি, সরকার ঘোষিত নির্ধারিত যে ছুটি ছিল সেটি কিন্তু গতকালই শেষ হয়েছে। আজ থেকে সরকারি বিভিন্ন অফিস, আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সকল কিছুই খুলছে। সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে সকাল 8টার মধ্যে 3টি ট্রেন কিন্তু এখন পর্যন্ত এসেছে। নীলফামারীর চিলাহটি থেকে নীলফামারী এক্সপ্রেস এবং সিলেট থেকে উপবন ট্রেন এসেছে। আর একটি ট্রেন এসেছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেল এসেছে। তবে ট্রেন 3টি কিন্তু আসলে ঘণ্টাখানিকের এবং তারও বেশি সময় দেরি করে কমলাপুর রেল স্টেশনে এসেছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে মিশ্র কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলছেন যে আসলে বাসে অথবা নৌপথে আসতে যে ভোগান্তি ট্রেনে তার থেকে একটু কম এবং ট্রেনের যাত্রাটা একটু আরামদায়ক এবং স্বস্তিদায়ক একটা জার্নি হয়। এক্ষেত্রে ট্রেন একটু দেরি হলেও তারা স্বাচ্ছন্দ্যেই ঢাকায় এই স্টেশনে এসে পৌঁছাতে পেরেছেন। তবে আরও যাত্রীরা জানাচ্ছেন যে আসলে যাত্রীদের চাপ একটু বেশি ছিল, যার কারণে স্ট্যান্ডিং যে সকল লোকজন রয়েছে যারা সিট পায়নি তাদের দাঁড়িয়ে থাকার কারণে তাদের একটু ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে অনেকেই আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যেহেতু অফিস খুলেছে, বলছেন যে এই টাইমে ঢাকায় পৌঁছে তারা নির্ধারিত সময়ে অফিস করার জন্যই আজকে এই সময়ে ট্রেনটি বেছে নিয়েছে। তো এখন পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসছে এবং এই স্টেশনে এসে পৌঁছাচ্ছে। মানুষ যার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তো আত্মীয় স্বজন পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় মানুষ আসতে শুরু করেছে গতকাল থেকেই, আমরা যেমনটা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত মানুষ যার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় মানুষ পৌঁছাচ্ছে এবং সড়ক, নৌপথ এবং রেলপথে মানুষ পাড়ি জমানোর জন্য এই স্টেশনে পৌঁছাচ্ছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
ইমরান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, ঈদের ছুটি শেষে এই মুহূর্তে রাজশাহীর স্টেশনের চিত্র কি দেখছেন? সকাল থেকে কোন কোন ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে জানাবেন। দেখুন, ঈদের যে শেষ আনন্দ ভাগাভাগি শেষে মানুষ এখন কর্মস্থলে ফিরছে এবং ঈদের ছুটি আজ শেষ হয়েছে, কর্মদিন শুরু হয়েছে। ফলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিন যেমন ছিল, ও যে মানুষের যে ঈদ যাত্রা কষ্ট করে আসা এবং আবার ফিরে যাবে এই স্বস্তির জন্য শেষে যাত্রা ফিরে যাচ্ছে এবং পরিবহনের সাথে আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরে যাচ্ছে। ঈদের যে আজকের যে যাত্রা সকাল থেকে যেটি শুরু হয়েছে এবং স্টেশনগুলো আমরা দেখেছি সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন যে যাত্রা, এখান থেকে মূলত 5টি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায় প্রতিদিন। তবে এই সকালে যে মধুমতি এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে গেছেন যথাসময়ে। এছাড়াও সিল্ক বনলতা নন স্টপেজ যে ট্রেনটি রাজশাহী ঢাকা রয়েছে সেটিও কিন্তু ছেড়ে গেছে যথাসময়ে। এরপরে কিন্তু এখন সিল্ক সিটি ট্রেন সেটি কিন্তু 7:40 নির্ধারিত ছিল, তবে এখন পর্যন্ত সেটি কিন্তু ছেড়ে যেতে পারেনি। ইস্টার্ন যে কর্তৃপক্ষ, রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, তারা কিন্তু জানিয়েছেন যে 30 থেকে 40 মিনিট বিলম্বে এই ট্রেনটি ছেড়ে যাবে এবং যাত্রীরা এই ট্রেনটিতে যাত্রা করবে। তবে রাজশাহীর যে কর্মস্থলে ভিড় সেটি কিন্তু শুধু যে রাজধানী যাওয়ার জন্য উপচে পড়া ভিড় এমনটি নয়। রাজশাহী ছাড়াও যে অন্যান্য যে ট্রেন, রাজধানীর বাইরেও যে ট্রেনগুলো সেগুলোতেও কিন্তু রাজশাহীর উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। শুধু রেলওয়ে কর্তৃপক্ষের জন্য না, রাজশাহীর বাসেও আমরা উপচে পড়া ভিড় যে লক্ষ্য করছি সেটিও কিন্তু সকাল থেকে এই কর্মস্থলে ফেরার জন্য প্রতিটি বাস কাউন্টারে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখেছি এবং মানুষ প্রত্যেকটি বাস কাউন্টার নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যাত্রার জন্য ট্রেন যেমন বেছে নিচ্ছে। তবে ট্রেনের যে বাড়তি চাপ, সেই চাপটি কিন্তু সামলানোর জন্য রাজশাহীর রেল স্টেশন কর্তৃপক্ষ বা পশ্চিমাঞ্চল রেলওয়ের দুইজন যৌথ যে সমন্বয়, সেখানে প্রতিটি রেল যে যাত্রা গাড়ি সেই প্রতিটি ট্রেনের সাথে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। এর ফলে কিছুটি চাপ হয়তো নির্ভর হবে। তবে যে ঈদ যাত্রা সেটি কিন্তু আজকে শেষ ঈদ প্যাকেজ ট্রেনের, এরপরে কিন্তু সাধারণ যাত্রা শুরু হবে। তবে এখন পর্যন্ত আরও 3 থেকে 4 দিন ঈদ যাত্রা চলতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তারা আশা করছেন সব ধরনের যে নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তাতে যাত্রীদের ভোগান্তি যাতে না হয় এবং নির্বিঘ্নে যেমন তারা ঈদ করতে আসতে পারে এবং তার সঙ্গে তারা যাতে রেলে যেতে পারে এই ব্যবস্থাই কিন্তু তারা করছেন। এবং যাত্রীদের পক্ষ থেকে আমরা যেমনটি জানিয়েছি, তারা যেমনটি দাবি জানাচ্ছেন যে রেলগুলো যদি নির্ধারিত সময়ে যে তাদের যে বিলম্ব না হয় তবে তারা নির্বিঘ্নে আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে এবং নিরাপদ বা স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য কিন্তু তারা রেলপথ বেছে নিচ্ছেন এবং রেলপথের যে যাত্রা সেটি কিন্তু তারা বলতে চায়। এই রাজশাহীর যদি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বলতে পারি, রাজশাহী রেলওয়ের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বা আনসার রেলওয়ের প্রতি এনআরবি পুলিশ সবগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল রাজশাহী থেকে রেল যাত্রার সর্বশেষ। ঢাকা ও রাজশাহী রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। আরও জানাতে গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঈদের ছুটি শেষে সড়কে যানবাহন ও যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং ফিরতি যাত্রায় কোনো ধরনের ভোগান্তির অভিযোগ আছে কিনা? দেখুন, আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মহাসড়ক দিয়ে সাধারণত শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলার যাত্রী যারা আছেন তারা চলাফেরা করেন এবং আজকে যে চিত্রটি আমি দেখেছি যে তারা আসছেন দলে দলে, কিন্তু সেই ভিড় কিন্তু যে ভিড় ঈদের আগে আমরা দেখেছি মানুষের ভোগান্তি ছিল অনেকটা, সেই ভোগান্তি কিন্তু নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে এখন কর্মস্থলে ফিরছেন, দলে দলে আসছেন, তারা বিভিন্ন যানবাহনে চড়ে আসছেন, দূরপাল্লার বাস সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু আসছেন এবং যাত্রীদের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের দুর্ভোগের চিত্র দেখতে পাইনি। বলা চলে যে মহাসড়কের যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক এবং স্বাভাবিক গতিতে এই গাড়িগুলো চলাচল করছে এবং যে চান্দনা চৌরাস্তা আপনি জানেন যে এটি একটি যানজটপ্রবণ এলাকা, সেই যানজটপ্রবণ এলাকাতেও কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে এবং রাজধানীমুখী যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু উড়াল সড়ক দিয়ে একেবারে বিনা বাধায় এই
যানজটপ্রবণ এলাকা চান্দনা চৌরাস্তা অতিক্রম করে তারা কিন্তু রাজধানী ছুটছে। আপনাকে বলে রাখি যে গাজীপুরে যে তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও ছুটি আছে, যার কারণে যে পোশাক কারখানার শ্রমিক তারা কিন্তু অনেকেই বাড়ি ফিরেনি, তাদের একটি বাড়ি ফেরার প্রস্তুতি রয়েছে। এছাড়া দীর্ঘ ছুটি থাকা অনেকেই ধাপে ধাপে চলে এসেছেন, ফলে মহাসড়কে যে চাপটি থাকার কথা যেভাবে আমরা দেখে থাকি ঈদের আগে সেই চাপটি কিন্তু অনেকটাই নেই, এবং যারা আসছেন দলে দলে স্ত্রী পরিজনকে তারা কোনো ধরনের দুর্ভোগ ছাড়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সড়ক নিরাপত্তার জন্য কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, পুলিশ আছেন, আনসার সদস্যরা আছেন, তারা বিভিন্ন মোড়ে মোড়ে এখনও আছেন এবং তারা যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এখন যে সড়ক পরিস্থিতি দেখেছি আমরা অনেকটাই স্বাভাবিক রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। একই অবস্থা যদি আমরা দেখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ত্রিমুর এলাকা, সেখান দিয়েও কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটে যারা যাত্রী রাজধানীতে ফিরছেন, কর্মস্থলে ফিরছেন, তাদের মধ্যেও কিন্তু কোনো ধরনের দুর্ভোগের কথা আমরা পাইনি। তারাও অনেকটা স্বাভাবিক গতিতে এই ত্রিমুর অতিক্রম করে রাজধানীতে ফিরছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রায় 9,30,000 কোটি টাকার বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এজন্য অর্থের যোগান দিতে আগামী অর্থ বছরের বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার বেশিরভাগই আদায় করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয় বাড়াতে এবং কর ফাঁকি রোধে রাজস্ব খাতকে পুরোপুরি ডিজিটাল করার পরিকল্পনা সরকারের। আসছে বাজেটে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা ও ঋণ পরিশোধের চাপ সামাল দিতে সরকারের আরও বেশি আয়ের প্রয়োজন। আসসালামু আলাইকুম। ব্যয় সামাল দিতে সবচেয়ে বেশি আয় করতে হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে, আর বাকি টাকা আসে এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে। 2026-27 অর্থ বছরের জন্য 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে। এর মধ্যে এনবিআর বহির্ভূত উৎস থেকে 91,000 কোটি টাকা আদায় করা হবে। মোট রাজস্ব লক্ষ্যের মধ্যে 6,04,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা এনবিআরের। রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি আদায় করবে আয়কর ও ভ্যাট থেকে 4,46,960 কোটি টাকা, আর কাস্টমস আদায় করে দেবে 1,57,040 কোটি টাকা। পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে ঋণ নির্ভরতা কমিয়ে আয় বাড়াতে চায় সরকার। এজন্য করজাল বৃদ্ধি ও এনবিআরকে ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। নাগরিক বোঝেন যে এই করের অর্থ আগের মতো হচ্ছে যে লুটপাট হচ্ছে না, এই করের অর্থ নাগরিক পরিষেবা, অর্থাৎ স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা বলয়ে ব্যবহৃত হচ্ছে। কর অব্যাহতি, কর জালিয়াতি, কর ফাঁকির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমরা বিভিন্নভাবে ডিজিটাল ব্যবস্থার দিকে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে কর ছাড় নয়, আওতা বাড়াতে গুরুত্ব দিতে হবে, নির্ভরতা কমাতে হবে পরোক্ষ করের উপর। এটা তো হলো যে জায়গায় কর ফাঁকি আছে সেইটাকে আমরা কমিয়ে আনবো, তাহলে এটা আনা সম্ভব। কৌশলগত দিক থেকে ওনারা চাইবেন যে করের ছাড় কিছু কমানো, সেক্ষেত্রেও আমরা বলেছি যে কোন কোন জায়গায় ওনারা করতে পারেন। আর একটা বড় জায়গা হলো যে সংস্কারগুলো হবে কিনা কর ব্যবস্থার ভিতরে, সেইটাকে আগায় নেওয়া। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি 1,04,533 কোটি টাকা, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের দাবির মুখে আয়কর অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসব বাহনকে গণপরিবহন বিবেচনায় কর হার কমাতে চায় রাজস্ব বোর্ড। নিয়মিত কর দেওয়ার পর নতুন করে অগ্রিম আয়করের সিদ্ধান্ত চাপে ফেলবে বলে মনে করেন বাইকাররা। দেশে বর্তমানে প্রায় 50 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা। এর মধ্যে শুধু রাজধানীতেই চলাচল করে 10 থেকে 12 লাখ। এদের শৃঙ্খলায় আনতে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025 চূড়ান্ত করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। শৃঙ্খলায় আনতে নীতিমালার পাশাপাশি করের আওতায়ও আসতে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। তবে দাবির মুখে এসব যানবাহনকে গণপরিবহন বিবেচনায় প্রস্তাবিত কর অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা সরকারের।
খসড়া বাজেটে ব্যাটারি চালিত রিকশার কর সিটি কর্পোরেশন এলাকায় ৫,০০০ টাকা, পৌরসভায় ২ ও ইউনিয়নে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কর অর্ধেক করার পরিকল্পনা সরকারের। ব্যাটারি চালাইতে পারি না, তাহলে আমরা খামু কেমনে আর এগরে এত টাকা দিমু কেমনে? ওদেরকে কর দিয়া আমরা নিজেরাই চলমু না গাড়ি ভাড়া দিব? একই অবস্থা মোটরসাইকেলেও। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রেখে ১১১ থেকে ১২৫ সিসিতে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি বাইকের ক্ষেত্রে প্রতি বছর ১০,০০০ টাকা অগ্রিম আয়কর আদায়ের পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কর কমিয়ে আনতে চায় এনবিআর। মোটরসাইকেল মালিকরা বলছেন রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেসের উপর উচ্চ কর দিতে হয় তাদের। তার উপর নতুন অগ্রিম আয়কর বাড়তি চাপ তৈরি করবে। আমাদের তো কোনো সুযোগ সুবিধা বাড়ে নাই, তেলের দাম বাড়ছে, আমরা ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছি। ট্যাক্স, ফিটনেস করতে হয়, আপনাদের এগুলো করতে হয়। তার উপর উল্টা যদি আমাদের এইরকম চাপ হয়, আমাদের আসলে পোষাবে না। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে করের আওতা বাড়ানোর কোনো বিকল্প নেই। অনানুষ্ঠানিক অংশকে ধীরে ধীরে আনুষ্ঠানিক ফর্মাল ইকোনমির দিকে ট্রান্সফর্ম করা, নাহলে আমি টেকসইভাবে রাজস্ব আহরণের ভিত্তি বাড়াতে পারবো না। আর রাজস্ব আহরণে এনবিআরের নানামুখী উদ্যোগের বাস্তবায়ন ও সফলতা নির্ভর করবে করদাতা কতটা হয়রানিমুক্ত থাকতে পারবে তার উপর, বলছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সহযোগিতায় ফেরত পাঠানো হয় তাদের। আজ সকালে বুরক ইয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ভুক্তভোগীরা জানান, ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় বিভিন্ন মাফিয়া ও পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে তারা চরম নির্যাতনের শিকার হন। মুক্তিপণের দাবিতে অনেকের পরিবারের কাছ থেকে ২৫ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। কেউ কেউ জমি জমা বিক্রি করে সর্বশান্ত হয়েছেন। পরে তাদের স্থান হয় তাজুরা ডিটেনশন সেন্টারে, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে মানবেতর জীবন কাটাতে হয়েছে। দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা। যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ আরোহী নিহত হয়েছেন। গতরাতে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনিরামপুরের নাদরা গ্রামের রাকিব হোসেন ও মেহেদি হাসান। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে রাকিব ও মেহেদি মোটরসাইকেল চড়ে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তালতলা এলাকায় আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা যখন পেয়েছিলাম, তখন আমরা মৃত পেয়েছিলাম। প্রথম কোনো ভাইটাল সাইন পাইনি। পরবর্তীতে আমাদের ক্লিনিক্যালি আমরা ডেট ডিক্লেয়ার করার জন্য আমরা তার ইসিজি করাই দুইজনেরই। তখন আমরা ইসিজিতে ফ্ল্যাট ইসিজি পেয়েছি। জীববৈচিত্র্য, মৎস্য ও বন্য প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য বন্ধ থাকছে সুন্দরবন। এ সময় পর্যটক, জেলে, মোয়াল ও বাওয়ালি সহ কোনো বনজীবী বনে প্রবেশ করতে পারবে না। পরিবেশ রক্ষার এই উদ্যোগে জীবিকা সংকটে পড়েছেন সুন্দরবন নির্ভর হাজারো মানুষ। আয় রোজগার বন্ধ হলে সরকারি সহায়তার দাবি তাদের। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী, খাল ও বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ ৩ মাস মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ উদ্যোগে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সুন্দরবন নির্ভর হাজারো জেলে, মোয়াল ও বাওয়ালি। ৩ মাস আয় রোজগার বন্ধ থাকলে খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি তাদের। আমরা যদি মাছ না ধরতে পারি তাহলে 3 মাস বসে কি খাবো কি? আমাদের ব্যবসাটা তো এই সুন্দরবন উপকূলে যারা আমরা আছি, আমাদের তো সুন্দরবনের পরে নির্ভর করে চলতে হয়। সুন্দরবন বন্ধ হলে চার দোকান থেকে শুরু করে মোংলায় ভ্যান চালক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের ক্ষতি হয়। বন বিভাগ জানিয়েছে, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় 2019 সাল থেকে 2 মাস, 2022 সাল থেকে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
এই 3 মাসে কিন্তু যে মাছে যেমন প্রজনন হয় তেমনি গাছের বীজ থেকে কিন্তু ফল মানে চারা গজায়। এই সময় যদি জিএলএ বা মলেরা আসে মাছের প্রজনন ডিস্টার্ব হবে, তেমনি যে বীজগুলো থাকবে বীজগুলোকে থেকে পাড়া বিভিন্নভাবে কেটে নষ্ট করবে। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে ও বনজীবীদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। তারাও যাতে করে অতিরিক্ত চাউলের সুবিধা পায় বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের আওতায় আসতে পারে, এই আলোকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়ের সময় সুন্দরবনই উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়। তাই সুন্দরবন রক্ষা করা সবার দায়িত্ব। যখন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসছে তখন সুন্দরবন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করছে, আমাদের একটি প্রাকৃতিক সুরক্ষা বর্মণ হিসেবে কাজ করছে। আমরা মনে করি সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে পারব। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির স্বাভাবিক পুনর্জন্ম ও জীববৈচিত্র্য সংরক্ষণে 3 মাসের এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় শুরু হয়েছে খনন কার্যক্রম। খাগড়াছড়ির মানিকছড়ির অংশে নদীর উৎসমুখ শালদাখান খনন চলছে। পানি প্রবাহ সচল রাখতে উদ্যোগ নেওয়া হলেও এতে কৃষি ও মৎস্য চাষের নতুন সম্ভাবনার কথা বলছেন জনপ্রতিনিধিরা। এতে গতি ফিরবে স্থানীয় অর্থনীতিতে। হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির রামগড় উপজেলার হাসুকপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে। প্রায় 94 কিলোমিটার দীর্ঘ নদীটি মানিকছড়ি, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী হয়ে কর্ণফুলী নদীতে মিলিত হয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মানিকছড়ির যোগ্যছোলা এলাকায় শালদা অংশে খনন কাজ শুরু হয়েছে। 43 দিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন 500 শ্রমিক। এতে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কোনো নয় তোলে খালে পানি হবে, পানি হলে কৃষকেরাও মানে খালে থেকে যেভাবে পানি নিয়ে চাষবাস করতে পারবে। আমরা অনেক কিছু বঞ্চিত, মাছ চাষবাস সব কিছু বঞ্চিত ছিলাম। এখন যখন আবার যে তার প্রমাণ সবাই খাল খনন করতেছে, আমরা উপকৃত হইব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খনন কাজ শেষ হলে শালদায় পানির প্রবাহ বাড়বে। এতে এলাকার কৃষি জমিতে বছরে 3 বার ফসল চাষ সম্ভব হবে। এই খালটা খনন হলে আপনারা জানেন 5 কিলোমিটার দীর্ঘ খাল খনন হচ্ছে। আমাদের এখানে পানির প্রবাহটা বৃদ্ধি পাবে। এই অঞ্চলে মানুষের সেচের আর কোনো সুবিধা নেই। তো হালদাতে যদি পানির প্রবাহটা বৃদ্ধি পায়, তারা অনায়াসে এখানে আমাদের এমপি মহোদয় যেটা বলেছেন যে 3 বার সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারবেন। তো এখানে তাদের মাছের উৎপাদনটা বৃদ্ধি পাবে। অনেক দেশীয় মাছ পাওয়া যায় হালদা খালে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার সব অপ্রশস্ত ও অগভীর খাল খনন করা হবে। প্রত্যেকটি উপজেলাতেই আমাদের সরকারের প্রকল্প হিসেবে খাল খনন শুরু হয়েছে। আর যে সকল খাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করার জন্য সচল করার চেষ্টা করব এবং আশা করি সে সকল উদ্ধার হবে। পাহাড়ি মাটি জমে কয়েক বছর ধরে হালদা নদীর উৎসমুখ ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। এই অবস্থায় 2 কোটি 6 লাখ টাকা ব্যয়ে উৎসমুখ ও সংযুক্ত খালের প্রায় 5 কিলোমিটার অংশ খনন করে নাব্যতা ফিরিয়ে আনার কাজ চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। পলি জমে নদীর গভীরতা ও প্রশস্ততা অর্ধেকে নেমে আসায় ঘাটে ভিড়তে পারছে না যাত্রী ও পণ্যবাহী নৌযান। এদিকে গত 2 মাস ধরে সরকারি ড্রেজার বিকল থাকায় হচ্ছে না ড্রেজিং কার্য। কোটি টাকার পল্টন হেলে পড়া সহ স্থবির স্থানীয় অর্থনীতি। একসময় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে ভাসানচর, নিঝুমদ্বীপ, সন্দ্বীপ ও মনপুরা সহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম ব্যস্ততম নৌসংযোগস্থল ছিল এই চেয়ারম্যান ঘাট। দেশের দ্বিতীয় এই উপকূলীয় নদীবন্দর দিয়ে আনা নেওয়া হতো খাদ্য, জ্বালানি ও নির্মাণ সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। কিন্তু ক্রমাগত পলি জমে যা এখন প্রায় মৃতপ্রায়। অর্ধেকে নেমে এসেছে নদীর প্রশস্ততা ও গভীরতা। ঘাট সচল রাখতে গত 25 জানুয়ারি শুরু হয় ড্রেজিং কার্যক্রম, কিন্তু 8 মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে অবহেলায় পড়ে আছে সরকারি ড্রেজার মেশিন। ড্রেজিং বন্ধ থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা। নাব্যতা না থাকায় কোটি টাকার পল্টনটি হেলে পড়েছে একদিকে। 2 বছর আগেও এই ঘাটের খালটি ড্রেজিং করা হয়েছে, কাজের কাজ কোনো কিছুই হয় না। ড্রেজিং করার পরে খালটা ফুরে যায়। উপরে যদি পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা থাকতো, 2টি নতুন স্লুইস গেট করে দেওয়া হতো, তাহলে আমাদের এই খালটি অটোয়ে ক্লিয়ার হয়ে যেত। নদী বড় হয়ে যাওয়ার কারণে মনে করেন বোট সামানগুলো ভিতরে আসতে পারতেছে না, আমরা মাল তুলতে পারতেছি না, এই হলো আমাদের সমস্যা।
ড্রেজিং আমাদের ইঞ্জিন ডিস্টার্বের কারণে আমরা এখন আপাতত বসা আছি। আশা করি ইঞ্জিনের সমস্যা সমাধান হয়ে গেলে আবার আমরা কাজে ফিরে যাব। স্থানীয়দের দাবি শুধু দায়সারা ড্রেজিং নয়, বরং নদীর মুখে স্লুইস গেট নির্মাণ করা হলে ওপরের পানির স্রোতে পলি নেমে দূর হবে নাব্যতা। সম্প্রতি চেয়ারম্যান ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। দ্রুত ড্রেজিং শুরুর আশ্বাসও দেন তিনি। ড্রেজারের বিষয়টি হলো এটি একটি যান্ত্রিক বিষয়, যে কোনো যন্ত্র যে কোনো সময় ত্রুটি দিতে পারে, বাট আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে আমাদের ড্রেজারগুলো যেন সবসময় রানিং থাকে এবং আমাদের পরিবহনগুলো যেন সবসময় চলমান থাকে। 2025 সালে হাতিয়াকে দেশের 54তম নদীবন্দর এবং দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। বিআইডব্লিউটি এর অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের সমস্যার দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।